দক্ষ জনবল থাকলেও পর্যাপ্ত নীতি সহায়তার অভাবে কাজে আসছে না দেশে জাহাজ নির্মাণ ও রপ্তানির সম্ভাবনা। সরকারি দপ্তরগুলোকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার পরামর্শ। সেচ খালগুলোর দুর্দশায় তিস্তা ব্যারেজ থেকে কাঙ্ক্ষিত পানি পাচ্ছেন না কৃষক। অল্প পানির চাপেই দেখা দিচ্ছে ফাটল। মেরামতের অভাবকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। বছরে কোটি টাকা রাজস্ব এলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বেনাপোল স্থল বন্দরের। জর্জরিত স্থান স্বল্পতা সহ অবকাঠামোগত নানা সমস্যায়। রাজধানীর পাইকারি বাজারে স্থিতিশীল চালের দর, দাম কমার সম্ভাবনা নেই জানালেন পাইকাররা। বেড়েছে দেশি পেঁয়াজ ও বোতলজাত সয়াবিন তেলের দাম। এবং আজ শেষ হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ দিন সকাল থেকে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। দক্ষ জনবল আছে ঠিকই, কিন্তু অভাব রয়েছে উপযুক্ত নীতি সহায়তার। আর এ কারণেই তেমন একটা কাজে আসছে না দেশে জাহাজ নির্মাণ ও রপ্তানির অপার সম্ভাবনা। সেই সঙ্গে উদ্যোক্তাদের সঙ্গে তাল মেলাতে পারে না সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো, এমনটাই মনে করেন জাহাজ রপ্তানিকারকরা। তবে আধুনিক মানের জাহাজ নির্মাণে বাংলাদেশের অগ্রগতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন অভিজ্ঞ ক্যাপ্টেনরা। দেখুন আমার করা রিপোর্ট। বিশ্বব্যাপী আমদানি রপ্তানি বাণিজ্যের ৮০% বেশি হয়ে থাকে সমুদ্রপথে। তাই পণ্য পরিবহনের চাহিদা বাড়ছে উন্নত সুযোগ সুবিধার মাঝারি ও ছোট আকারের সমুদ্রগামী জাহাজের। আর এই সুযোগ কাজে লাগাতেই ২০০৮ সালে প্রথমবারের মতো জাহাজ রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখায় বাংলাদেশ। জার্মানির স্টেলা শিপিং কোম্পানি কিনে বাংলাদেশের তৈরি জাহাজ এমভি স্টেলা ম্যারিস। রপ্তানির ধারাবাহিকতায় বৃহস্পতিবার জার্মানিতে আরও একটি জাহাজ রপ্তানি করে বাংলাদেশ। নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ডে তৈরি আলেকজান্ডার নামের এই জাহাজটিই এখন পর্যন্ত রপ্তানি করা জাহাজের মধ্যে সবচেয়ে বড়, যার ধারণ ক্ষমতা ৫৫০০ ডেডওয়েট টন, ইঞ্জিন ক্ষমতা ২৭৫০ হর্স পাওয়ার আর গতিবেগ ১২ নটিক্যাল মাইল। তবে এই রপ্তানি প্রক্রিয়ায় বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকারি দপ্তরগুলো সেবা দিতে না পারায় হতাশ উদ্যোক্তারা। জাহাজের ক্যাপ্টেনেরা এসে বসে আছে, সঙ্গে সঙ্গে নিয়ে যাবো, ওরা টাকা দিছে, আমি শুধু প্রজেক্ট রিয়েলাইজেশন এবং এক্সপোর্ট করতে আমার ১০ দিন লেগে গেল। এটা তো হতে পারে না। সমৃদ্ধ বাংলাদেশের পথে যে কয়েকটি শিল্প খাত মাথা উঁচু করে সম্ভাবনার জানান দিচ্ছে, তার মধ্যে অন্যতম এই জাহাজ নির্মাণ শিল্প। খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে সরকারকে যেমন এগিয়ে আসতে হবে সহজ নীতিকৌশল নিয়ে, তেমনি ব্যাংক সহ আর্থিক খাতকে এগিয়ে আসতে হবে সহজ শর্তের ঋণ সুবিধা নিয়ে। আমাদের দেশে শিপ বিল্ডিং কোয়ালিটি ইজ ভেরি হাই। তার মানে আমাদের ম্যান পাওয়ার ভালো, লং টার্ম ইনভেস্টমেন্ট এট এ লোয়ার ইন্টারেস্ট রেট, ওয়ার্কিং ক্যাপিটাল ১ বছরের সাইকেলে চায়। আমদানি শুল্ক ১২০% পড়ে যায় কোনো একটা ম্যাটেরিয়াল, কোনো একটা ইকুইপমেন্টের উপর জাহাজের। আপনি ওইটা দেবেন না, জাহাজটা আপনার ডিফেক্টিভ হবে। অভিজ্ঞ নাবিকদের মূল্যায়ন, আধুনিক মানের জাহাজ নির্মাণে দক্ষতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। আমি জাহাজের মানুষ। আমি মনে করি বাংলাদেশের জাহাজগুলো বেশ ভালো মানের, পরিচালনায় প্রযুক্তির ব্যবহারও বেশ। এই দেশ যে এগিয়ে যাচ্ছে উন্নত মানের এসব জাহাজ নির্মাণ এর বড় একটা দৃষ্টান্ত। বিশ্বব্যাপী মাঝারি ও ছোট আকারের জাহাজ নির্মাণের বাজার রয়েছে ২০,০০০ কোটি ডলারের, যেখানে বাংলাদেশের অবস্থান নাই বললেই চলে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে গত মৌসুমে মাত্র ৮,০০০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হয়েছিল, অথচ এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০,০০০ হেক্টর। এতে লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কৃষকরা বলছেন, সেচ খালগুলোর নাজুক অবস্থার কারণে পর্যাপ্ত সেচ দেয়া যাচ্ছে না, অল্প পানির চাপেই খালের বাঁধ ভেঙে যাচ্ছে। এই অবস্থায় দীর্ঘদিন সেচ খালগুলো মেরামত না হওয়াকেই দুষছে পানি উন্নয়ন বোর্ড। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
7 বছর পর এবার পানি এসেছে রংপুরের গঙ্গাচড়ার বড়বিল, তুলসীরহাট সদরের হরকলির ক্যানেলগুলোতে, কিন্তু শুরুতেই বিড়ম্বনা। পানির সামান্য চাপ নিতে না পেরে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে সেচ খালগুলোতে। প্রত্যাশিত পানি এখন অনেক কৃষকের জন্য অভিশাপ। সামর্থ্যবানরা শ্যালো মেশিনের তেল পুড়ে জমে থাকা পানি ফেরাতে পারলেও হতভম্ব গরিব কৃষক। ক্যানেল ভাঙি যায় আবার জমি বাড়িতে পানি লোড হয়ে যায়। হঠাৎ করে পানির লোডটা বেশি হয়ে গেছে, হঠাৎ করে ভাঙি যায়। তারপর দেখি পানিটা শোষা কোন দিকে, তারপর দৌড়ি দিকে ভাঙি এখানে চলে গেছে একবার দৌড়িয়ে। আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি, দেখি ওরা বাপ যে পানির ব্যাপার। অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে, পুকুর গেছে, এই রোডগুলো ক্লিয়ার হচ্ছে না। ভাঙি করে দিচ্ছে, এখন যদি এলে না বান্দাবান্দি করেন তাহলে তো গাড়া যাবার নাই। কিন্তু ভাটির ঠিক উল্টো পরিস্থিতি উজানের কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা আর নীলফামারীর কৃষকের। সেখানে পানি নাই। কৃষকরা বলছেন ক্যানেলের পানি থাকলেও দুই প্রান্তের আশেপাশের কিছু জমিতে পানি যায়। ক্যানেল সিস্টেমের ত্রুটির কারণে পানি পায় না সামান্য দূরের কৃষক। সাবধান এলাকা পায়, আর পূর্ব সাবধান আছে, পূর্ব সাবধান এলাকা পানি পায় না। যে পানি ওই সবে ওই পানি ওই সেটা তো ওঠে না, কুলায় না পানি। কিছুকে ভেদাভেদ সৃষ্টি হওয়ার কারণে কলহ সৃষ্টি হয়ে যায়। ক্যানেল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো থাকে, তাহলে পানি পায়। 30 বছরের পুরনো ক্যানেল সিস্টেম আর মেরামতের অভাবকে দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। 90 সালের পরে চালু হওয়ার পরে এখানে ব্যাপক অর্থে কোনো রিপেয়ার মেনটেন্যান্সের কাজ হয়নি, যার ফলে আমাদের যে ক্যানেলের ডাইকগুলো রয়েছে এগুলো দুর্বল, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপরেও আমাদের যে সীমিত বরাদ্দ, এ দিয়ে আমরা গত কয়েক বছরে যেমন ইরিগেশন দিয়েছি, আমরা আশা করছি এবারও পারবো। উত্তরে এখন বোরো আবাদের ধুম। এরই মধ্যে চারা রোপণের কাজ শুরু হয়েছে। কারো কারো ব্যস্ততা জমি তৈরি নিয়ে। আলু সহ রবি মৌসুমের সবজিও আছে মাঠে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বছরে 5,000 কোটি টাকা রাজস্ব আদায় হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বেনাপোল স্থল বন্দরের। বন্দরটিতে রয়েছে জায়গার স্বল্পতা, অপর্যাপ্ত শেড আর দুর্বল অগ্নি নির্বাপন ব্যবস্থা। ব্যবসায়ীদের দাবি, এসব সমস্যার সমাধান হলে আন্তর্জাতিক বন্দরে ব্যবসা বাণিজ্যের বাড়বে গতি, সেই সঙ্গে বাড়বে রাজস্ব আয়। বন্দর কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে বেশ কিছু উন্নয়ন কাজ হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 1972 সালে ভারত বাংলাদেশের সীমান্তে বেনাপোলে ওয়্যারহাউস কর্পোরেশন নামে প্রায় 57 একর জমির উপর গড়ে তোলা হয় দেশের বৃহত্তম স্থলবন্দর। দুই দেশের মধ্যে স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে এই বন্দরটি ব্যবহার হচ্ছে। মোট স্থল বাণিজ্যের সিংহভাগই এই বন্দরের মাধ্যমে হয়। বর্তমানে বন্দরটি দিয়ে 20,000 কোটি টাকার বেশি বাণিজ্য হচ্ছে। সরকার বন্দর থেকে বছরে প্রায় 5,000 কোটি টাকা রাজস্ব আদায় করছেন, কিন্তু সম্ভাবনাময় এই বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ একেবারেই নগণ্য, যা দ্রুত সমাধান হওয়া জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। বেসিক যে প্রবলেম, স্টোরেজ প্রবলেম, সেটা তো রয়েই গেছে। এখনো পর্যন্ত সিসি ক্যামেরা লাগায়নি। আমরা অনেক দাবি দাবা করার পরেও আসলে আমরা আশানুরূপ কোনো ফল পাইনি। এই অবস্থায় বন্দরের উন্নয়নে কেন্দ্রীয়ভাবে একটি স্বতন্ত্র কমিটি থাকার তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। আমদানিকারক এবং রপ্তানিকারকরা আছে বিপাকে, সেই জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটি কমিটি করা উচিত। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, বেশ কিছু উন্নয়ন কাজ হয়েছে এবং আরো কয়েকটি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। আরো দুই একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, সেই প্রকল্পের মাধ্যমে বাকি বা যে কাজগুলো আমাদের করা দরকার প্রয়োজন, মানে বন্দরের উন্নয়নের স্বার্থে, সেগুলো আমরা ইমিডিয়েটলি নিষ্পত্তি করব। বন্দরে বর্তমানে 28টি ওয়্যার হাউস, 2টি ট্রাক টার্মিনাল, একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড ও 8টি ওপেন ইয়ার্ড রয়েছে। সময় সংবাদ, যশোর। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন। শেষ দিন সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকে মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর শেষ হচ্ছে আজ। যেহেতু আজকে শেষ দিন, তাই সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হলেও কিন্তু ক্রেতা দর্শনার্থীরা সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই মেলায় আসছেন সকালের দিকে। তবে এখন কিন্তু দেখা যাচ্ছে যে আবহাওয়া রোদ ও বৃষ্টি, কিছুটা রোদ ও মেঘের লুকোচুরি খেলা। তারপরেও কিন্তু যেহেতু সেই দিন, তাই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন, তারা বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখছেন।
যারা এর মধ্যে অনেকে যারা একাধিকবার এসেছেন কিন্তু তাদের পছন্দের পণ্যটি হয়তো কেনা হয়নি, দেখে গেছেন, তারা আজকে সেই পণ্যটি কেনার চেষ্টা করবেন এবং সেই দিকে কিন্তু অফারও বেশ ছাড় দেওয়া হচ্ছে, প্রত্যেকটা চেষ্টা হচ্ছে। ঘিরে তাদের নতুন পণ্যটি মার্কেটিং করার এবং ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার। এবং আমরা বলে রাখি যে গত বছর প্রায় 163 কোটি টাকার মতো মেলায় রপ্তানির আদেশ এসেছিল এবং বিক্রি হয়েছিল প্রায় 17 কোটি টাকার পণ্য। তো আজকে কিন্তু সমাপনী অনুষ্ঠান হবে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেখানে বাণিজ্য মন্ত্রীও আছেন। তো আমরা জানতে পারবো যে এবছর মেলায় রপ্তানি আদেশ। তবে এবছর যেহেতু আবহাওয়া ভালো ছিল এবং তাই কিন্তু মোটামুটি প্রতিটি দিন গুলোতে বলা যায় ক্রেতা দর্শনার্থীর বিপুল পরিমাণ চাপ ছিল এবং গতকাল শুক্রবারও কিন্তু দেখা গেছে যে মেলাকে ঘিরে রাস্তাঘাটগুলোতে বেশ যানজট ছিল। তো আজকে আবহাওয়া কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হলেও দর্শনার্থীরা আসছেন, তারা বিভিন্ন স্টলগুলো ঘুরে বেড়াচ্ছেন, তাদের পছন্দের পণ্যটি কিনছেন। তো বলা যায় যে মেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেলায় দর্শনার্থীর সমাগম আরো বাড়বে। সবুজ, এই ছিল আমার কাছে এখনকার মতো বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনের সকালবেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। এদিকে সাপ্তাহিক ছুটির দিন আর শেষ শুক্রবার দর্শনার্থীদের পদচারণায় পরিপূর্ণ ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। সাপ্তাহিক ছুটি উপভোগের পাশাপাশি কিনেছেন পছন্দের পণ্য, নিয়েছেন মূল্য ছাড়ের সুবিধাও। তবে শেষ দিক বিবেচনায় বিক্রি নিয়ে খুব একটা সন্তুষ্ট না বিক্রেতারা। এই ভিড় সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ পথে। মেলা প্রাঙ্গণে প্রতিটি অলিগলি আর দোকানও পরিপূর্ণ ক্রেতা দর্শনার্থীদের পদচারণায়। অনেকেই মেলা প্রাঙ্গণ ঘুরে উপভোগ করছেন ছুটির অবসর, আবার অনেকেই কিনছেন পছন্দের পণ্য। সন্ধ্যার দিকে ক্রেতা বিক্রেতাদের একটু বেশি ব্যস্ত দেখা গেল কেনাকাটায়। ঘুরতে ঘুরতে কেনাকাটা করতেছি, অনেক আনন্দ ফুর্তি করতেছি, মজা হইতেছে, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, ভালো লাগতেছে। আজকে তো অনেক অনেক মানুষ, আমি এর আগেও এসেছি, অনেক কেনাকাটা করে নিয়ে গিয়েছি। ভিড়ের মধ্যে কেনাকাটা করেছি আর কি। শেষ দিনে যে অফারগুলো থাকে সেই অফার আজকে ভালো অফার ছিল। ছুটির দিন হিসেবে বিক্রি বেশি হলেও মেলার শেষ দিক বিবেচনায় প্রত্যাশামতো বিক্রি হচ্ছে না বলে জানালেন অনেক বিক্রেতা। শেষের দিকে যে চাপটা অনুভব করতে চাইছিলাম ওই রকম অনুভব করছি না, একটু ফ্রিলি নরমালি দিনের চেয়েও একটু খারাপভাবে যাচ্ছে। অনেক জমজমাট হচ্ছে, মানুষ অনেক বেশি, সেলও বেশি। আগের তুলনায় আমরা আজকে অনেক ডিসকাউন্ট করে দিছি। আগে যেরকম 300 বেচতাম ওইটা 200 বেশি, 250 বেশি। প্রচুর ভিড়, কিন্তু ওইভাবে ওই সেলটা নাই আর কি। ছাড়ের অবস্থাটা খুবই ভালো, আমরা প্রতি পিছে বুটিক্সের উপরে 200 টাকা ছাড় দিয়েছি। ইনশাআল্লাহ এবার মোটামুটি হয়েছে আর কি, বেশি একটা ভালো হয় নাই। জাতীয় নির্বাচনের কারণে এবার মাসব্যাপী এই মেলা 1 জানুয়ারির পরিবর্তে শুরু হয় 9 জানুয়ারি। আর ব্যবসায়ীদের অনুরোধে মেলার সময়সীমা বাড়ানো হয় একদিন। সেই হিসেবে শনিবারই পর্দা নামছে এবারের বাণিজ্য মেলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে নতুন করে কমেনি চালের দর, বিক্রি হচ্ছে 2 সপ্তাহ আগের দামেই। দাম আর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাইকাররা। অন্যান্য নিত্যপণ্যের মধ্যে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা, লিটারে 3 টাকা পর্যন্ত বেড়েছে বোতলজাত সয়াবিনের দাম। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে রিপোর্ট করেছেন শুভ খান। গত মাসে হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। প্রায় সব ধরনের চালের দাম প্রতি বস্তায় 150 থেকে 200 টাকা পর্যন্ত বাড়ায় মিল মালিকরা। ভরা মৌসুমে চালের দাম বাড়া নিয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠকে বসে সরকার। বৈঠকের 1 সপ্তাহের মধ্যে চালের দাম বস্তা প্রতি কমে আসে প্রায় 50 টাকা। পাইকাররা বলছেন চালের দাম আরো কমানোর কথা থাকলেও তা এখনো কার্যকর করেনি মিল মালিকরা। নির্বাচনকালীন সময়ে বাজারটা যে অবস্থা ছিল, হুড় করে 200 টাকা বাজার বেড়েছিল প্রতি বস্তায়, ও থেকে প্রতি কেজিতে 1 টাকা 1.5 টাকা কমেছে। কিন্তু পূর্বে সেই বাজারটা আসা মোটেই সম্ভব না। যেমন মিনিকেট বিক্রি করছে 52 টাকা, এখন বিক্রি করছে 51 টাকা। 28 বিক্রি করছি 42 টাকা, এখন করতেছে 41 টাকা, 40 টাকা, 39 টাকা। স্থিতিশীল রয়েছে আমদানি করা আদা, রসুন ও আলুর দাম। তবে কেজিতে 1 থেকে 2 টাকা বেড়ে 15 থেকে 17 টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজের দামটা 2-1 টাকা বেশি লাগতেছে। যেমন গেছে সপ্তাহে আমরা বিক্রি করছি 14-15 টাকা, এই সপ্তাহে মনে করেন 16-17 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ গেছে সপ্তাহের মতোই আছে 15-16। আদা 65 থেকে 70 কোয়ালিটির উপরে ডিপেন্ডস করতেছে। আর রসুনও যে 62 থেকে 67 টাকা বাজার আছে। বস্তায় 20 থেকে 25 টাকা কমে ময়দা বিক্রি হচ্ছে 1470 টাকায়।
আটার দাম বস্তায় কমেছে 30 টাকা পর্যন্ত। দেশি মসুর কেজিতে 2-3 টাকা কমে বিক্রি হচ্ছে 85 টাকায়। মুগ ডাল মানভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 110 টাকায়। বেড়েছে বোতলজাত সয়াবিনের দাম। কোম্পানিরও দাম বাড়ায় দিল। 3 মার্কা করছে হলো এখন 5 লিটার হলো 475 টাকা। খোলা সয়াবিন আগের মতোই আছে, 84-85 টাকা কেজি এক নাম্বারটা। মশলার বাজারে প্রতি কেজি এলাচ মানভেদে বিক্রি হচ্ছে 1300 থেকে 2000 টাকায়, জিরা প্রতি কেজি 340 থেকে 400 টাকায়, আর গোলমরিচ মানভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে রিহাব মেলা। মেলার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। কাজল, সবুজ, আজকে রিহাব ফেয়ার যেটি বলা চলে যে সবচেয়ে বড় একটি আকর্ষণ, যারা মূলত কম দামে ফ্ল্যাট কিংবা নির্দিষ্ট এবং মানসম্মত যদি বলি এবং যাদের ক্রেতা চাহিদা অনুযায়ী যে ফেয়ারে যারা ফ্ল্যাট কিনতে চায়, এমন কিন্তু একটু সুবর্ণ সুযোগ কিন্তু এই রিহাব কর্তৃপক্ষের আয়োজনে এই হচ্ছে আবাসন মেলা। সেই মেলা কিন্তু আজকে 5 দিনব্যাপী এই মেলার কিন্তু আজকে 4র্থ দিন চলছে। বুধবার থেকে যেহেতু শুরু হয়েছে এবং আগামীকাল শেষ দিন, এবং প্রতিদিনই সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু মেলার সার্বিক কার্যক্রম কিন্তু পরিচালনা হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে মেলায় এখন পর্যন্ত কিন্তু বেশ দর্শনার্থী যদি বলি কিংবা যারা ফ্ল্যাট সংশ্লিষ্ট যারা এখানে আসছেন জেনে নিচ্ছেন বিভিন্ন বিষয়গুলো, যে কোন কোন ক্ষেত্রগুলো তাদের জন্য পজিটিভ হবে, কোন কোন ক্ষেত্রগুলো তাদের জন্য একটি কম দামে তারা পাবেন ফ্ল্যাটগুলো, এবং সেই ফ্ল্যাটে কি কি থাকবে, কি কি সুবিধা তারা পাবেন, ফ্যাসিলিটি কি কি থাকবে, সব কিছু কিন্তু তারা জেনে নিচ্ছেন এবং সেই অনুযায়ী তাদের সাধ্যের মধ্যে সেই ফ্ল্যাটগুলো পাবেন কিনা। আবার তাদের যে স্বপ্নের একটি নীড়, প্রতিটি এই রাজধানীর প্রতিটি মানুষের মধ্যবিত্ত থেকে শুরু করে যারা উচ্চবিত্ত আছে তাদের কিন্তু সবারই একটি নীড়ের, আবাসন নীড়ের, এবং সেই নীড়টি যেন একটু পরিচ্ছন্ন এবং সুন্দর এবং আনন্দঘন এবং বলা চলে যে সবচেয়ে সুখের একটি নীড় যেন তারা নিতে পারে, এমন কিন্তু দৃষ্টি এবং কিন্তু এর লক্ষ্যকে সামনে রেখেই ফেয়ারে আসে, যাতে একটু স্যাক্রিফাইস, একটু কমিশন, ডিসকাউন্ট যেটি বলি আমরা, সব কিছু সুযোগ সুবিধা তারা কিন্তু পান। এই আলোকে কিন্তু রিহাব প্রতিবারই কিন্তু এমন আয়োজন করে, এবং আজকে যে পরিমাণ আজকে আমরা লোক দেখছি 4র্থ দিনে, সেটি কিন্তু অনেকেই বলছে যে কাঙ্ক্ষিত নয়, কারণ বাণিজ্য মেলার একটি প্রভাব এখনো কিছুটা রয়ে গেছে। আবার বলা চলে যে ওদিকে যদি বাংলা একাডেমি চত্বর উদ্যানে বইমেলা শুরু হয়েছে, সেখানেও একটি প্রভাব কাজ করে, এবং যদিও বিকেলবেলা কিন্তু একটু প্রভাব পড়ে তারা বলছে, যেহেতু গতকাল তারা মোটামুটি একটু সাড়া পেয়েছেন রিহাবের এই আয়োজনে। একই সঙ্গে আজকেও তারা মনে করছেন যে শনিবার যেহেতু ছুটির দিন, কর্মদিবস, অনেক সরকারি প্রতিষ্ঠান বন্ধ, এবং সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অনেক কর্মকর্তাই কিন্তু এই ফেয়ারের বড় একটি বলা চলে যে অংশ, এবং তারাও কিন্তু মনে করছেন যে আজকে তাদের সেই বড় অংশের একটি অংশ কিন্তু আজকে শনিবার যেহেতু তারা আসবেন মেলায়। একই সঙ্গে আমি বলতে চাই যে এখানে যারা সংশ্লিষ্ট যারা আসছেন, দর্শনার্থী এবং ক্রেতা সংশ্লিষ্ট যারা আসছেন আবাসনে মেলায়, তারাও কিন্তু বলছেন যে তাদের সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাট পাওয়া তাদের জন্য অবিস্মরণীয় হয়ে যায় যদি তারা পেয়ে যান, এবং স্বাদ এবং সাধ্য দুটোকে সামনে রেখে তারা কিন্তু এই ফেয়ারগুলোতে আসেন, যাতে নির্দিষ্ট তাদের যে চাহিদা সেটি যেন পূরণ হয়। এবং রিহ্যাব কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারাও যেটি বলছে যে এবারের আয়োজনকেও অনেকটা বলা চলে ফলপ্রসূ তাদের কাছে মনে হচ্ছে, কারণ আবহাওয়া সবকিছু মিলে কিন্তু এখন পর্যন্ত সকালেই যেহেতু এত লোক এবং বিকেলেও কিন্তু তাদের লোক সংখ্যা, দর্শনার্থীর সংখ্যা কিন্তু বাড়বে, তারা কিন্তু এটা বলছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন ছাড়, বিভিন্ন অফার দিয়ে কিন্তু দর্শনার্থীদের তাদের আকর্ষণ করার চেষ্টা করছে, যাতে তারা সহজে শুধু নগদ টাকায় কিন্তু ফ্ল্যাট কিনা অনেকটা যেহেতু কষ্টকর, সে কিন্তু ব্যাংকগুলো বলছে যে তাদের কিছু পরিমাণ টাকা এবং কিছু অ্যাডভান্স দিয়ে কিন্তু তারা প্রতি মাসে যেটি আমরা বলি যে কিস্তি যেটি বলি, সেই অনুপাতে কিন্তু তারা ফ্ল্যাটগুলো 15 বছর, 20 বছর, সর্বোচ্চ 25 বছরে কিন্তু ফ্ল্যাটগুলো নিতে পারে, যেটি 40 এবং 60 এরকম অনুপাতে কিন্তু তাদের ব্যাংকগুলো থেকে ঋণ তারা পেয়ে যাবেন আবাসনে। এবং অনেক ব্যাংকই 9%, 8% সুদে কিন্তু তারা
হারে কিন্তু তারা, যেটি বলি আমরা, এত হারে কিন্তু তারা আবাসনের এই ফেয়ার থেকে ফ্ল্যাট কেনার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। একই সঙ্গে তারা বলছে যে এই রিহ্যাব ফেয়ারের যে মূল আকর্ষণ সেটি হচ্ছে যে প্রতিটি মেলার একটি আকর্ষণ সেটি হচ্ছে যে এখানে র্যাফেল ড্রোর আয়োজন করা হয়েছে এবং আগামীকালকে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার কিন্তু একটি প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখানে পুরস্কৃত করা হবে যারা র্যাফেল ড্রোতে জয়ী হবেন। তো সবুজ, এই ছিল এখন পর্যন্ত রিহ্যাব ফেয়ারের চতুর্থ দিনের সবশেষ অবস্থা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 5 দিনব্যাপী রিহ্যাব ফেয়ারের চতুর্থ দিনের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। তবে মেলায় আসা গল্প উপন্যাসের বইয়ের মতো সমৃদ্ধ হয়নি ক্রীড়া বিষয়ক বই। পাঠক চাহিদা থাকলেও তা পর্যাপ্ত নয়। অন্যান্য বইয়ের পাশাপাশি ক্রীড়া বিষয়ক বই বাড়ানোর দাবি পাঠকদের। অন্যদিকে ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন পুরনো তথ্যের সহজলভ্যতা না থাকাই এর প্রধান অন্তরায়। বিস্তারিত সাজিদ আরাফাতের রিপোর্টে। বই শব্দহীন ভাষায় সুন্দরের স্বপ্ন দেখায় পাঠক হৃদয়ে। মেধা, মনন আর চিত্তের বিকাশে যার ভূমিকা অতুলনীয়। নতুন পুরনো লেখকদের হাত ধরে প্রতি বছর মেলায় আসে কয়েক হাজার বই, যার অধিকাংশই গল্প, উপন্যাস, কবিতা বা গবেষণাধর্মী বই। এসবের বাইরেও পাঠক চাহিদায় আছে ক্রীড়া বিষয়ক বইও। তবে পুরো মেলা ঘুরে দেখা যায় এই সম্পর্কিত বইয়ের সংখ্যা খুবই নগণ্য। তাই পাঠকদের দাবি ক্রীড়ার গুরুত্ব বিচারে বেশি বেশি বই প্রকাশ করার। দাবা বা কাবাডি এরকম অনেক ব্যক্তিত্ব আছে বা অনেক মেয়ে খেলোয়াড় বা তাদের জীবনে নিয়ে আসলে এগুলো আমাদের অনেক ইন্সপিরেশন করতে পারতো। মেলার মতো একটা জায়গায় এই ক্রীড়া বা খেলাধুলা বিষয়ক ব্যাপারগুলোকে তুলে আনা উচিত। বই মেলায় সব ধরনের বই থাকা উচিত। আমাদের জ্ঞান বিষয়ক বই যেরকম থাকতে হবে, গল্প উপন্যাস সম্পর্ক থাকতে হবে। বিক্রেতারা বলছেন হাজারো বইয়ের ভিড়ে ক্রীড়া বিষয়ক বইয়ে তরুণ পাঠকদের আগ্রহ বেশি। তবে সে তুলনায় বই লেখা হচ্ছে কম। খেলোয়াড়দের বইয়ের আসলে চাহিদা আছে বাজারে, বেশি বেশি প্রকাশ হইলে মনে হয় বেশি বেশি বিক্রি হবে। বিভিন্ন খেলাকে গুরুত্ব দিয়ে সাবেক খেলোয়াড়দের বই বের করতে উদ্যোগী হবার পক্ষে মত প্রকাশকদের। খেলাধুলার উপরে বই খুব কমই লিখেন লেখকরা, যারাই লিখেন খুবই কম। আমাদের সাবেক খেলোয়াড় আছেন, তারা যদি লিখেন খুব ভালো করবেন। এদিকে ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি ক্রীড়া বিষয়ক পুরনো তথ্য সংগ্রহ আর সময় স্বল্পতাই ক্রীড়া বিষয়ক বই প্রকাশের অন্যতম অন্তরায়। পাশাপাশি ক্রীড়ার সমৃদ্ধ ইতিহাসকে মলাটবন্দি করতে বিভিন্ন ফেডারেশনকেও এগিয়ে আসার আহ্বান তাদের। 100 ফুটবলারদের নিয়ে একটা বই করতে গিয়ে আমি দেখেছি যে সেখানে ধরেন যে ম্যাক্সিমাম ফুটবলারই তার অতীতের ঘটনাগুলো ভুলে গেছেন এবং তার কাছে কিন্তু সেগুলোর কোনো তথ্য প্রমাণও নেই। ফেডারেশনও এগুলোর উদাসীনতা আছে, সরকারি উদাসীনতা আছে। ক্রীড়া বিষয়ক লেখালেখি যারা করেন, ক্রীড়া বিষয়ক সাংবাদিকতা যারা করেন, তাদের আসলে আরও মানে বই লেখার জন্য একটা আলাদা করে চিন্তা করা উচিত। কারণ বই লেখাটা হচ্ছে কি, যারা সাংবাদিকতা করে তারা ডে টু ডে অ্যাফেয়ার এত ব্যস্ত থাকে যে ওইটার জন্য আলাদা সময় বের করা অনেক ক্ষেত্রে করেন, কিন্তু তারপর আসলে একটু করা উচিত। পুরো ফেব্রুয়ারি জুড়ে বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন বাঙালি পাঠকরা। হাজারো বইয়ের ভিড়ে তারা স্পর্শ বুলাতে চান ক্রীড়া বিষয়ক বইয়ের মাঝেও। তাই তাদের দাবি অন্যান্য বইয়ের পাশাপাশি ক্রীড়া বিষয়ক বইয়ের আধিক্য বাড়বে 21 বইমেলায়। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। জেলা প্রশাসনের নেতৃত্বে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে চলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে আজ আবর্জনা অপসারণের কাজ করছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে নগরীর মাঝিরঘাট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, সবুজ 5 দিন ধরে অবৈধ স্থাপনা উদ্ধার করার পর কর্ণফুলী নদীর 2 তীর থেকে এখন শুরু হয়েছে সেই ময়লা আবর্জনা অপসারণের কাজ। যদিও সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি গাড়ি এখানে এসেছে, এখন তারা সেই অপসারণের কাজ শুরু করে। তারা বলছে এখন সেই অপসারণের কাজ শুরু করবে, তারা জানিয়েছেন। আপনি হয়তো জানেন যে গত 3 দিন ধরে প্রায় 230টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গুরুত্বপূর্ণ 4টি খাল, যেগুলোতে আগে নৌকা চলতে, এরকম খাল উদ্ধার করা হয়েছে এবং গুড়িয়ে দেওয়া হচ্ছে দালান কোটা, বেড়া এবং টিন শেড। বিশেষ করে যে এখানে সার, সিমেন্ট, বরফ সহ বিভিন্ন যে কারখানা এবং গুদাম রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষরা কিন্তু এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি গাড়ি এখন ঢুকেছেন। তারা এখন কাজ শুরু করবে বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে 5 দিন ধরে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এই ময়লা আবর্জনাগুলো সরাতে প্রায় 3-4 দিন লাগতে পারেও তারা জানিয়েছেন। তো আমরা জেলা প্রশাসন
কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে প্রথম পর্যায়ে যে কাজ শেষ হয়েছে, ময়লা আবর্জনাগুলো সরানোর কাজ চলবে এবং বেশ কয়েকদিন বিরতি নিয়ে তারা আবার নতুন করে যে দ্বিতীয় পর্যায়ে যে চট্টগ্রামে যে বন্দর, ইপিজেড, পতেঙ্গা সহ যেই এলাকাগুলো রয়েছে সেখান থেকে ময়লা আবর্জনা সেখানে অবৈধ স্থাপনা তারা ভাঙচুর করবে এবং পরবর্তীতে তৃতীয় পর্যায়ে উপরের দিকে মহড়া থেকে একবার চাকতা পর্যন্ত যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এই উচ্ছেদ অভিযান চালাবে বলে তারা জানিয়েছেন। তবে কয়েকদিন বিরতি থাকবে এই উচ্ছেদ অভিযান। তাকে সাধারণ মানুষের সাথে আসলে কথা বলেছিলাম, তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তাদের মূল কথা হচ্ছে যে তাদের যে এই যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার পর এগুলো যদি তদারকি না করে তাহলে হয়তো ভূমিদস্যুরা আবার সেখানে এসে নতুন করে অবৈধ স্থাপনা গড়তে পারে। সেই জন্য তারা বলছেন যে আসলে এখানে নতুন করে সরকার যদি পরিকল্পনা নিয়ে যে কাজ শুরু করে তাহলে তাদের জন্য এটি সবার জন্য মঙ্গল হবে বলে সাধারণ মানুষ জানিয়েছে। এবং তাদের মধ্যেও কিন্তু যাদের যে কারখানা রয়েছে, বিশেষ করে বরফ কারখানা এবং লবণ কারখানা, যে প্রায় এখানে 50,000 মতো শ্রমিক কাজ করে বলে তারা দাবি করেছেন এবং তারা বলছেন যে তাদেরকে যে আসলে তাদেরকে বিভিন্ন ধরনের লেনদেন করার পর তাদের বকেয়া রয়েছে টাকা পয়সা, সেই টাকাগুলো তারা পাবে না, সেক্ষেত্রে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে সরকারের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন, তারা যেন তাদের সেই ক্ষতিপূরণ পায় এবং তাদের কথা বিবেচনা করা হয়। তবে তারা এই যে একটি মহৎ উদ্যোগ, এই যে সব সরকারি যে সংশ্লিষ্ট সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে সিটি কর্পোরেশন, সিডিএ, বন্দর এবং জেলা প্রশাসনের উদ্যোগে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে যে মহৎ একটি কাজ তারা করে ফেলেছে, এটাকে তারা সাধুবাদ জানিয়েছেন। যদিও দীর্ঘদিন ধরে এটা নিয়ে অনেক জটিলতা ছিল, নানা আমলাতান্ত্রিক জটিলতা ছিল, এগুলো বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছে স্থাপনাগুলো ভাঙার জন্য, কিন্তু সেটি পারেনি। তবে এই যে উচ্ছেদ অভিযান শুরু করেছে, এটার কারণে সাধারণ মানুষ এবং এই সরকারের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে একে মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। কারণ তারা বলছেন যে আসলে চট্টগ্রামের যে চট্টগ্রাম বন্দর, সেই বন্দরের গুরুত্বপূর্ণ কিন্তু অনেক, এই বন্দর বাঁচলে চট্টগ্রাম বাঁচবে এবং দেশের অর্থনীতি বাঁচবে। আর এই বন্দরের যেহেতু অর্থনীতি যার এত অবদান, সেই বন্দরের পুরোটাই নির্ভর করে কিন্তু এই কর্ণফুলী নদীর উপর, যে কর্ণফুলী নদীটি উচ্ছেদ করা হচ্ছে। তো এই যে প্রথম পর্যায়ে কাজ শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ে কাজ আবার শুরু হবে এবং তৃতীয় পর্যায়ে কাজ শুরু হবে এবং এইভাবেই কিন্তু যাতে এই কাজগুলো যাতে কোনো সমস্যা না হয়, কোনো জটিলতা না পড়ে সেই বিষয়টি বিবেচনার কথা বলেছেন। বিশেষ করে এখানে যে বনায়ন করার কথা ছিল উন্নত বিশ্বের আদলে, সিঙ্গাপুর, লন্ডন সহ বিভিন্ন নদীর পাড়ে যে বড় বড় টাউনগুলো রয়েছে, বিভিন্ন যে পার্ক রয়েছে, বিভিন্ন বনায়ন রয়েছে, সেইগুলোর আদলে যে করার কথা ছিল সেটি যেন করা হয়। এবং বিশেষ করে ভূমিদস্যুদের কথা বলেছেন, তারা বলছেন যে এই যে উদ্ধার করা হয়েছে এই জায়গাগুলো যেন সীমানা প্রাচীর ঘেরে এগুলো যেন দখলে রাখা হয়, যারা ভূমিদস্যু নতুন করে এখানে অবৈধ স্থাপনা করতে না পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে চলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে আজ আবর্জনা অপসারণের কাজ করছে সিটি কর্পোরেশন। সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, ফলে এখান থেকে ভারত ভ্রমণে ভিসা করার সুবিধা পাচ্ছে 4 জেলার মানুষ। এতে বেড়ে গেছে জেলার পাসপোর্ট ও ভিসা অফিসে আবেদনকারীর সংখ্যা। রাজস্ব আয় বাড়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগও। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পাসপোর্ট অফিস স্থাপনের কয়েক বছর পর ঠাকুরগাঁওয়ে চালু হলো ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র। আর এই আবেদন কেন্দ্রটিকে ঘিরে গড়ে উঠেছে ভিসা প্রসেসিং সেন্টার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আগে রংপুরে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হলেও এখন ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলার অনেক মানুষ এখানে এসে ভিসার জন্য আবেদন করছেন। অফিস দুটির তথ্য অনুযায়ী প্রতিদিন অন্তত 40টি নতুন পাসপোর্টের ও 140টি ভিসার আবেদন পড়ছে। কাগজপত্র ঠিক থাকলে সর্বোচ্চ 20 দিনে পাসপোর্ট ও 8 দিনে পেয়ে যাচ্ছেন ভারতে ভ্রমণ ও চিকিৎসার ভিসা। অর্থশাস্ত্রের পাশাপাশি ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন আবেদনকারীরা। ঠাকুরগাঁও ইন্ডিয়ান ভিসা হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। ভিসা করতে এসে তার একটি কাগজ ছাড়া পড়েছে, এই কাগজ নেওয়ার জন্য তাকে রংপুর থেকে, মাহিগঞ্জ থেকে ঠাকুরগাঁও আবার ফেরত আসতে হতো। এই এলাকার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, যারা এই ভিসা প্রসেসিংটা সম্বন্ধে অজ্ঞ আছে, যারা নিজেরা করতে পারতেছে না, তাদের অনেক সুবিধা হচ্ছে। পাসপোর্ট এই জন্যই করতেছি যে আমার ভালো চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া যাওয়ার সম্ভাবনা আছে। ভিসা আবেদন কেন্দ্রটি চালু হওয়ায় পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বাড়ছে বলে জানালেন এই কর্মকর্তা। যাওয়া আসার জন্য একটা সুযোগ পাওয়ায়
তারা এখন আগের তুলনায় অধিক সংখ্যক আবেদনকারী প্রতিদিন আমাদের পাসপোর্ট অফিসে ভিড় করছেন। ভোগান্তি ছাড়া অল্প সময়ে পাসপোর্ট ও ভারতীয় ভিসা পাওয়ায় 4 জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে বলে মনে করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। ভিসার সমস্ত কাগজপত্র জমা দিয়ে এক সপ্তাহের ভিতরেই তারা তাদের পাসপোর্ট এবং ভিসা পেয়ে যাচ্ছে। এর ফলে তাদের যেমন সময় বাঁচছে, দুর্ভোগ কমছে। 2013 সালের 3রা মার্চ ঠাকুরগাঁও শহরে পাসপোর্ট অফিস ও চলতি বছরের 6 জানুয়ারি ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। রাজধানীর ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। চেয়ারম্যান পাড্রাম, রুল আমিন বাবুল, চেয়ারম্যান হাতিকান্দা, লিয়াকত হোসেন, চেয়ারম্যান আদিত মারি, রফিকুল আলম, চেয়ারম্যান কালীগঞ্জ, মাহবুবুজ্জামান আহমেদ। কুড়িগ্রাম জেলা চেয়ারম্যান নাগেশ্বরী, মুস্তফা জামান, চেয়ারম্যান উলিপুর মোহাম্মদ গোলাম হোসেন মন্টু, চেয়ারম্যান চিলমারি শওকত আলী সরকার, চেয়ারম্যান রৌমারি মোহাম্মদ মুজিবুর রহমান, চেয়ারম্যান ভুরুঙ্গামারি নুরুন্নবী চৌধুরী, হলো আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্টের ফাদার, উনি সিটিং চেয়ারম্যান। চেয়ারম্যান রাজারহাট আবু নূর মোহাম্মদ আখতারুজ্জামান, চেয়ারম্যান ফুলবাড়ি মোহাম্মদ আতাউর রহমান, চেয়ারম্যান রাজীবপুর শফিউল আলম, চেয়ারম্যান কুড়িগ্রাম সদর আমান উদ্দিন আহমেদ। রাজশাহী বিভাগ জয়পুরহাট জেলা চেয়ারম্যান জয়পুরহাট সদর SM সোলাইমান আলী, চেয়ারম্যান 5 বিবি মনিরুল শহীদ মন্ডল, চেয়ারম্যান আক্কেলপুর আব্দুল সালাম আকম, চেয়ারম্যান কালাই মিনফুজুর রহমান, চেয়ারম্যান খেতলাল মোহাম্মদ মুস্তাকিম মন্ডল। ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সাভারের লালমাটিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি জারবেরা ফুল। বাগান থেকে বিমানবন্দর কাছে হয় মধ্যপ্রাচ্যের ফুলের বাজারের চাহিদা মেটাতে পারে এখানকার ফুল চাষিরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিদিনই চাহিদা মাফিক ফুল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। সাভার থেকে মুজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভারের বিরুলিয়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে লাল, নীল, হলুদ, সাদা বিদেশি জাতের জারবেরা ফুল চাষ হচ্ছে। ফুলগুলো আগে বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন দেশেই উন্নত জাতের জারবেরা ফুল চাষের পাশাপাশি চাহিদা মেটানো হচ্ছে। চাষিরা জানান, জার্মানির জারবেরা ফুলের টিস্যু ভারত থেকে আমদানি করেন তারা। এক একটা জারবেরা ফুলের চারা রোপণের 65 দিন পর থেকে বাগানে ফুল আসতে শুরু করে। একটি গাছ থেকে বছরে 62টি ফুল সংগ্রহ করা যায়। আর এক একটি ফুলের বাজার মূল্য 10 টাকা হওয়ায় 6 বিঘা জমিতে প্রতি মাসে 4 বারে প্রায় 12,000 ফুল সংগ্রহের পর বাজারজাত করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 10 থেকে 15 লাখ টাকা। ইনপুটের মাধ্যমে নিয়ে আসার পরে এটা রোপণ করি। রোপণ করার পরে 60-65 দিনে আস্তে আস্তে ফুলটা হওয়া শুরু করে। আল্লাহ ফুল ভালোই দিয়েছে। ফুল হওয়ার কারণে আমাদের এবার এই মাসে অনুষ্ঠানও আছে দুটো। এই 2 অনুষ্ঠানে যদি আমরা দাম পাই খুব ভালো হবে। আমরা এই কাজ করে অনেক খুশি, অনেক লাভবান হইতেছি, আমরা আমাদের সংসার চলতেছে। এলাকার চাষিরা জারবেরা চাষে সফলতা পাওয়ায় সাভারের অনেক তরুণ উদ্যোক্তা বাণিজ্যিকভাবে ফুল চাষে আগ্রহী হচ্ছেন। ফুলের বাগানের উপরে আমি একটা ব্যবসা করার চেষ্টা করতেছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সাভারে ব্যাপক হারে ফুল চাষ হওয়ায় এখানকার চাষিদের সরকারি প্রশিক্ষণ ও ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। কৃষকরা বা কোনো খামারি এই ফুল চাষে এগিয়ে আসে, তারা সকল ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে এবং পাচ্ছে। উপজেলা অফিসের তথ্য মতে 1990 সালে বিরুলিয়া ইউনিয়নে কয়েক বিঘা জমিতে প্রথম ফুল চাষ শুরু হয়। বর্তমানে প্রায় 500 হেক্টর উঁচু জমিতে গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা সহ বিভিন্ন প্রজাতির ফুলের চাষ হয়ে থাকে। এর মধ্যে প্রায় 50 হেক্টর জমিতে জারবেরা ফুলের চাষ হচ্ছে। সময় সংবাদ, সাভার। রিহাব ফেয়ার উপলক্ষে মার্কুইজ স্যানিটারি ওয়্যার দিচ্ছে 40% পর্যন্ত ডিসকাউন্ট। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহাব মেলায় পাওয়া যাচ্ছে অফার। প্রতিবারের মতো এবারও বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিভিন্ন পণ্য মেলায় এনেছে ইংল্যান্ডের ব্র্যান্ড মার্কুইজ। ক্রেতাদের জন্য রয়েছে সর্বোচ্চ 40% পর্যন্ত মূল্য ছাড় কুপন।
মেলা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের বাজারে থাইল্যান্ডের জিপিএক্স ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত করতে যাচ্ছে জিপিএক্স বাংলাদেশ। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএক্স বাংলাদেশের কর্মকর্তারা জানান, জিপিএক্স ডেমন ও জিপিএক্স লিজেন্ড নামের দুটি ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে বাজারজাত করা হবে। অনুষ্ঠানে জিপিএক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রোবেল প্লে স্কুল ও প্রোবেল একাডেমির যৌথ আয়োজনে চট্টগ্রামে শুরু হচ্ছে 2 দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান। শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলমগীর বীর উত্তম অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়া পিএইচ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে 80 জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন সনদ দেওয়া হয়। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষ জনবল থাকলে পর্যাপ্ত নীতি সহায়তার অভাবে কাজে আসছে না দেশে জাহাজ নির্মাণ ও রপ্তানির সম্ভাবনা। সরকারি দপ্তরগুলোকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার পরামর্শ। সেচ খালগুলোর দুর্দশায় তিস্তা ব্যারেজ থেকে কাঙ্ক্ষিত পানি পাচ্ছেন না কৃষক। অল্প পানির চাপেই দেখা দিচ্ছে ফাটল। মেরামতের অভাবকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। বছরে কোটি টাকা রাজস্ব এলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বেনাপোল স্থলবন্দরের। জর্জরিত স্থান স্বল্পতা সহ অবকাঠামোগত নানা সমস্যায়। রাজধানীর পাইকারি বাজারে স্থিতিশীল চালের দর, দাম কমার সম্ভাবনা নেই জানালেন পাইকাররা। বেড়েছে দেশি পেঁয়াজ ও বোতলজাত সয়াবিন তেলের দাম। এবং আজ শেষ হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ দিন সকাল থেকে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলের সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।